আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমআর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র রয়েছে যার নাম নিউক্লিয়াস। তেমনি করে প্রত্যেকটা অধ্যায়ে একটা করে টার্নিং পয়েন্ট রয়েছে। এই অধ্যায়গুলো, এই টার্নিং পয়েন্টগুলো থেকেই প্রত্যেক বছর এসএসসিতে অনেক প্রশ্ন এসে থাকে। তেমনি এই রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের এই অধ্যায়ের দুইটা পরমাণু মডেল রয়েছে, যে মডেলগুলো থেকে বিগত সালে অনেক কোশ্চেন আসছে। তো আমরা এই পরমাণু মডেলগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এই পরমাণু মডেলগুলো এতটা গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটাই আমরা দেখব। চলো, এই যে সিম্বল, চারটা সিম্বল আমরা আঁকছি, এই চারটা সিম্বল দ্বারা রাদারফোর্ডের পরমাণু মডেলকে নির্দেশ করে। অর্থাৎ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে একটা পরমাণু মডেল দেয়, যেটা রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। ইভেন এই পরমাণু মডেলটি দেখতে এইরকম, এবং এই পরমাণু মডেলটাকে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, তাই এটাকে সৌর মডেল বলে। এবং তিনি প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, তাই এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তো আমরা মডেলটা ব্যাখ্যা করব। তো মডেল ব্যাখ্যা করার আগে আমরা বলবো যে নিলস বোরের একটা পরমাণু মডেলের সাহায্যে এটাই আমরা ব্যাখ্যা করব। ধরো আমরা একটা পরমাণুর ডায়াগ্রাম আঁকলাম। তো এই ডায়াগ্রাম আঁকানোর মাধ্যম দিয়ে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটি মুখস্থ না করে মনে রাখার টেকনিকটা জেনে নিব। তো রাদারফোর্ডের প্রথম শর্ত, 1 নম্বর শর্ত তার পরমাণু মডেলের, যে পরমাণুর একটা কেন্দ্র আছে, সেটা প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যেহেতু আপেক্ষিকভাবে এই ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, তাই এই পরমাণুর ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। এটা রাদারফোর্ডের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, 2 নম্বর শর্ত হচ্ছে রাদারফোর্ডের, যে পরমাণুর এই নিউক্লিয়াসটা অত্যন্ত ফাঁকা, এর বাইরে অনেক জায়গায় ফাঁকা। পরমাণু নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র, তাহলে পরমাণু নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা, বাইরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে তার 3 নম্বর কথাটা হচ্ছে, 3 নম্বর কথা হচ্ছে এই সৌর মডেল। তাহলে এই সৌরজগতের সাথে এই তুলনা করছে রাদারফোর্ড 3 নম্বর শর্তে। 3 নম্বর শর্তে রাদারফোর্ড বলতিছে যে সৌরজগতের এই সূর্যকে কেন্দ্র করে যে 8টা গ্রহ আছে, উপগ্রহগুলো রয়েছে, এই গ্রহ উপগ্রহগুলো যেমনি করে ঘুরতেছে, তেমনি করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো তার চারদিকে ঘুরতেছে। এখানে উল্লেখ্য যে নিউক্লিয়াসের ভিতরে যে কয়টা প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরেও ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকবে। আমরা জানি প্রোটন পজিটিভ কণিকা এবং ইলেকট্রন নেগেটিভ কণিকা। তাহলে যেহেতু এরা একে অপরের বিপরীত এবং সমান, দুইটাই সমান, এই একে অপরের বিপরীত এবং সমান, তাই আপেক্ষিকভাবে বা সামগ্রিকভাবে এই যে মৌলটা থাকবে, এই মৌলের ভরটা 0 হবে। এই রাদারফোর্ডের 4 নম্বর শর্তে বলা হলো যে এই যে এই নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের ভিতরে যেহেতু পজিটিভ কণিকা প্রোটন রয়েছে, আর নিউক্লিয়াসের বাইরে যেহেতু নেগেটিভ কণিকা ইলেকট্রন রয়েছে, তাই এই প্রোটনের প্রতি অর্থাৎ এই নিউক্লিয়াসের প্রতি এই যে ইলেকট্রনের একটা আকর্ষণ থাকবে, যে আকর্ষণ বলটা থাকবে সবসময় কেন্দ্রমুখী। আর এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র এগুলো ঘুরতেছে, তেমনি এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। তাহলে এই যে তিনি বলল যে সৌরজগতের সাথে তুলনা করলো, এই জন্য এই মডেলটাকে সৌর মডেল বলা হয়ে থাকে। ইভেন তিনি প্রথমে যে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন, তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেল
বলা হয়ে থাকে। তাহলে আমরা এই কয়টা যদি উদ্দীপকে পাই, কোনো কোশ্চেনে যদি উদ্দীপকে এই কয়টা সিম্বল পাই, তাহলে আমরা বলতে পারি এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে দেওয়া হয়েছিল। এখন এই মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই রাদারফোর্ডের পরমাণু মডেলে সীমাবদ্ধতা রয়েছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি আমরা একটু দেখি। এই সীমাবদ্ধতাটা আমরা এই যে মডেলটা আঁকছি বা এই যে ডায়াগ্রামটা আঁকছি, এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল নয়। কেন? কারণ এটা নিলস বোরের একটা তথ্যের মধ্যে আমরা এটা আঁকছি। তাহলে এই যে দেখো যে এই রাদারফোর্ডের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে তিনি এই যে কক্ষপথ, তার পরমাণু মডেলটা হচ্ছে এইরকম। ম্যাক্স প্ল্যাঙ্কের তথ্য অনুসারে তার পরমাণু মডেলটা দেখতে ঠিক এইরকম। তাহলে এই পরমাণু মডেলে তোমরা লক্ষ্য করো, এখানে কোনো আকার বা আকৃতি সম্পর্কে কোনো কিছু বলা নাই। অর্থাৎ এটা যে বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, কক্ষপথগুলো কেমন হবে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এটাই রাদারফোর্ডের প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে ওনার পরমাণু মডেলের একটা ইলেকট্রন যদিও এখানে ঘুরতে পারবে, কিন্তু একাধিক ইলেকট্রন যদি এই পরমাণু মডেলে আমরা দেই বা রাখি, তাহলে এই পরমাণুটা ভিতরে, অর্থাৎ এই পরমাণু মডেলের ভিতরে এই ইলেকট্রনটা, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে সেটা কিন্তু রাদারফোর্ড ক্লিয়ার করতে পারেনি। আবার 3 নম্বরে যে শর্তটা, তার যে আরেকটা ভুল হচ্ছে, তিনি সৌরজগতের সাথে তুলনা করলেন। তার 3 নম্বর সীমাবদ্ধতা এই সৌরজগতের সাথে তুলনা করা। তাহলে উনি যে সৌর জগতের সঙ্গে তুলনা করলেন, আচ্ছা সৌরজগতের সূর্য, পৃথিবী, যে উপগ্রহগুলো রয়েছে বুধ, শনি, বৃহস্পতি, এগুলো কি কোনো চার্জ আছে? না। এগুলো যদি চার্জ থাকতো তাহলে কিন্তু পৃথিবী মঙ্গলের সঙ্গে আকর্ষণ করতো, আরেকটার সাথে আকর্ষণ করতো, এটা মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। তাহলে এই যে এই সৌরজগতের গ্রহ উপগ্রহগুলোর মধ্যে কোনো চার্জ নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসের চার্জটা হলো পজিটিভ এবং ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই কাজেই আমরা বলতে পারি যে সৌরজগতের সাথে যে চার্জহীন একটা বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক হয়নি। আবার আমরা তার 4 নম্বর যে সীমাবদ্ধতা, এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব বলতেছে এখানে যদি আমরা একটা ইলেকট্রন রাখি, আর এই যে এখানে আমরা জানি যে পজিটিভ কণিকা রয়েছে, নিউক্লিয়াসটা পজিটিভ, তাহলে এই তথ্য অনুসারে ম্যাক্সওয়েল বলতেছে যদি এই ইলেকট্রনটা এখানে ঘুরতে থাকে, সে ক্রমাগত শক্তি হারাতে থাকবে, আর এই হারানোর শক্তির কারণে আস্তে আস্তে এই পথটা ছোট হতে থাকবে। তো ছোট হতে 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 একটা সময় তো এই ইলেকট্রনটা তো কোথায় যাবে? এই নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। তো নিউক্লিয়াসে পতিত হয়ে গেলে আমরা কি হবে? এই মৌলটা, অর্থাৎ এই পরমাণু, এই মৌলটা কি হবে? তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। কিন্তু প্রকৃতিতে কি কোনো মৌল তার অস্তিত্ব হারাইছে? জি না। অর্থাৎ এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি সেটা বুঝলাম, এবং রাদারফোর্ডের সীমাবদ্ধতা, অর্থাৎ তার কথাগুলো কোথায় সীমাবদ্ধ সেটাও আমরা বুঝতে পারলাম। এবার আমরা নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে জানবো। দেখো 1 নম্বর সিম্বলটা, এটা নিলস বোরের একটা পরমাণু মডেলের চিত্র। আবার এখানে দেখো 2 নম্বর, 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের ত্রুটিগুলো সংশোধন করে এই নিলস বোর একটা পরমাণু মডেল দেয়। এই পরমাণু মডেলটাকেই বলা হয় নিলস বোরের পরমাণু মডেল। আর এই পরমাণু মডেলের তিনি বলেন যে প্রধান শক্তি স্তরগুলো কে, এল, এম, এন। তাহলে এই সিম্বলগুলো, এই যে এই 3টা সিম্বল রয়েছে, এই সিম্বলগুলো আমরা বলতে পারি এগুলো হলো নিলস বোরের সিম্বল। তাহলে কোনো কোশ্চেনে যদি এই সিম্বলগুলো দেখতে পাও, তোমরা ভেবে নিবে ওইটা নিলস বোরের পরমাণু মডেলকে নির্দেশ করে। তো আমরা নিলস বোরের পরমাণু মডেলের মতবাদগুলো নিচে ব্যাখ্যা করব। তো নিলস বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করার সময় আমরা আগের মতোই আবার একটা ডায়াগ্রাম আঁকাই। তাহলে এই ডায়াগ্রামে নিলস বোর বলতেছে যে যখন পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তখন ইচ্ছা মতো ঘুরতে পারে না। তারা নির্দিষ্ট কিছু বৃত্তাকার
কক্ষপথগুলোতে ঘোরে, যে অনুমোদিত কক্ষপথগুলোকে শক্তি স্তর, অরবিট বা প্রধান শক্তি স্তর সেল এগুলো বলে হয়ে থাকে। তারপরে এই যে সেলগুলো রয়েছে এগুলোকে প্রধান শক্তি স্তর, এগুলো এখানে এন এর মান 1, আবার এখানে এন এর মান 2, এখানে এন এর মান 3, আবার যদি থাকে এন এর মান 4, আমরা আরও একটা থাকলে এখানে এন এর মান 4, অর্থাৎ এন এর মানগুলো স্বাভাবিক হয়ে থাকে। তাহলে এই স্বাভাবিক এন এর মানগুলোকে যখন এন এর মান 1 হবে ওই প্রধান শক্তি স্তর কে নামে পরিচিত, যখন এন এর মান 2 হবে তখন ওই শক্তি স্তর এল নামে পরিচিত, যখন এন এর মান 3 হবে তখন ওই শক্তি স্তর এম নামে পরিচিত, আবার যখন এন এর মান 4 হবে তখন ওই শক্তি স্তর এন নামে পরিচিত। এইটা ছিল নিলস বোরের 1 নং মতবাদ। তাহলে 1 নম্বর মতবাদটা আমরা দেখলাম। এখন 2 নম্বর মতবাদ বলতেছে যখন এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ঘুরবে তখন ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যে কৌণিক ভরবেগ তুমি জেনে রাখো, এই অনেক প্রশ্নেই গ নাম্বারে কৌণিক ভরবেগ বের করা করতে বলে এবং এটা আমাদের করতে হবে। তো দেখো কৌণিক ভরবেগটা আমরা বুঝে ফেলি। তাহলে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল NH/2 পাই। তো এম মানে কি ইলেকট্রনের ভর, এখানে ইলেকট্রনের ভরটা আমরা মনে রাখবো যে এম এর ভ্যালু 9.11 10^31, আর এখানে ভি মানে যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে তার বেগ, আর আর হলো যে কক্ষপথে ইলেকট্রনটা ঘোরে সেটার হলো ব্যাসার্ধ। ধরে নাও তুমি এখানে ইলেকট্রনটা ঘুরতেছে, তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হলো 3, এই কক্ষপথে এন এর মান 3, তাহলে এন এর মান হচ্ছে যে কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথের নাম্বার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এন এর মান, এই কক্ষপথের এই ইলেকট্রনটা আমরা যদি কৌণিক ভর বের করি তাহলে এন এর মান হবে 3। আবার এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের মান এইচ ইকুয়াল 6.626 × 10^34। অনেক সময় কিন্তু এটা একক টিকে থাকে, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা কিন্তু অবশ্যই নৈবেদিকে পড়ার সম্ভাবনা থাকে যে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের একক কি, এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। আর এখানে পায়ের মান আমরা যারা ম্যাথ করি তারা বলতে পারবো যে পায়ের মান 3.1416। তাহলে আমরা এই মানগুলো বসে এই অঙ্কটা ক্যালকুলেশন করি, তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগটা বের করে ফেলি। তাহলে এটা কয় নাম্বার কক্ষপথে ইলেকট্রন আমরা দেখি, তাহলে 1 2 3, তাহলে এন এর মানটা 3, তাহলে এন এর মান যদি আমরা 3 বসাই আর ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.626 × 10^34, আর এখানে 2 × 3.1416, এখানে ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে ওইটাই আনসার। আশা করি ক্যালকুলেশন আমরা করতে পারবো। আবার এর 2 নাম্বার শর্ত কৌণিক ভরবেগ বের করা, এর মধ্যে প্রশ্নটা আমরা ভেঙেই দিই যে এখান থেকে যদি তোমাকে বলা হয় ভি এর মান বের করো তাহলে তুমি কি করবে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে যদি এম ভি আর ইকুয়াল NH/2 পাই, তো ধরো এখানে তোমাকে বলা হলো ওই যে কক্ষপথে ইলেকট্রনটা ঘোরে তার কি করো বেগ বের করো, তাহলে তখন তুমি কি করবে ভি ইকুয়াল NH/2 পাই গুণন mr। তাহলে এখন আর এর মানটা দেওয়া থাকবে, ওই অঙ্কটাতে আর এর মানটা দেওয়া থাকবে, আবার আর এর মান যদি বের করতে বলে তাহলে ভি এর মান দেওয়া থাকবে। আশা করি এই ম্যাথগুলো তুমি করতে পারবে। এখন আমি নিলস বোরের 3 নম্বর সত্যটা জানবো। নিলস বোর বলতেছে যখন কোনো ইলেকট্রন এই বৃত্তাকার কক্ষপথগুলোতে ঘুরবে তখন কিন্তু কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করবে না। কেন জানো? কারণ নিউক্লিয়াস থেকে এই বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘোরে সব দিকের দূরত্ব সমান, তার মানে এটা কোনো শক্তি শোষণের প্রয়োজন হয় না, বিকিরণের প্রয়োজন হয় না। কিন্তু যদি এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কিন্তু ঘটনাটা অন্য ঘটবে। অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আলে এই যে শক্তির বিকিরণ হবে, আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে। এখানে নিলস বোর তার 3 নম্বর শর্তে
আবার দিল একটা সূত্র দিল যে শোষিত বা বিকিরিত যে শক্তিটা আছে তার পরিমাণ কত। তাহলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নিলস বোর বলতেছে যে এইচ ভি ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে আমরা জানি যে এইচ ভি ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, ভি যেখানে ঘুরতেছে তার কম্পাঙ্ক, আর এই যে দেখো যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে ইলেকট্রনের কম্পাঙ্ক, আর এখানে এই ল্যামডা, ল্যামডা মানে কি যে ইলেকট্রনটা ঘুরতেছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর সি মানে আলোর বেগ। আমাদের জেনে রাখা ভালো আলো পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, অর্থাৎ এটার মান স্ট্যান্ডার্ড 3 × 10⁸ ms ইনভার্স 1, অর্থাৎ আলো পার সেকেন্ডে এই বেগে ছোটে। এখানে এইচ দুটা এইচ যেহেতু একই, আমরা যদি ভি এর মানটা বের করি তাহলে ভি এর মান বের করলে দেখো এইচ সি বাই এখানে এইচ এই পর্যায়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ ল্যামডা গুণন এইচ, আমরা এইচ কাটাই দিতে পারি, তাহলে কি হয় সি বাই ল্যামডা। আবার যদি এ প্রকান্তরে ল্যামডার মান বের করি তাহলে এখানে ভি যায় ভাগ হয়ে যাবে এবং এইচ কাটা যাবে, অর্থাৎ যদি এই ভি এর মান অর্থাৎ কম্পাঙ্কের মান দেওয়া থাকে তাহলে আমরা কার মান বের করতে পারবো, এই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারবো। আর যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তাহলে আমরা ভি এর মান বের করতে পারবো। আশা করি এই ম্যাথটা তোমরা করতে পারবে। এখানে জেনে রাখা ভালো যে কম্পাঙ্কের শেষে এম থাকে, মিটার থাকে, এত মিটার কম্পাঙ্ক, সরি এখানে তরঙ্গ দৈর্ঘ্যের শেষে এম থাকে, এবং এই বেগ এই যে কম্পাঙ্ক আছে কম্পাঙ্কের একক হলো হার্টস। এই হার্টস থাকলে বুঝবে এটা ভি এর মান, আর এম থাকলে বুঝবে এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিলস বোরের পরমাণু মডেলটি। এবার আমরা নিলস বোরের সাফল্যগুলো দেখব যে নিলস বোরের সাফল্যগুলো কি কি। তো নিলস বোরের সাফল্য আমরা একটা ডায়াগ্রাম একেই এটাও বোঝার চেষ্টা করি। তো নিলস বোরের প্রথম সাফল্যটা হচ্ছে যে রাদারফোর্ড বলল যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘোরে, কিন্তু এটা তো ভুল। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা দেখছি ওটা ভুল। আবার দেখছি যে সৌরজগতের সূর্য এবং গ্রহ উপগ্রহগুলোর চার্জ নাই, আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের একটা চার্জ আছে। তাহলে তিনি যে বললো ঘোরে, তারপরও তিনি আরেকটা কথাও সেখানে মিস্টেক করলো, কি জানো? সেটা হলো যে কিভাবে ঘোরে, কোন কক্ষপথে ঘোরে সেটা কিন্তু বলতে পারেনি। আর নিলস বোর বলল যে এই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাহলে আমরা রাদারফোর্ডের কি কক্ষপথের কোনো ধারণা নাই, রাদারফোর্ড কক্ষপথের কোনো ধারণা দিতে পারেনি। তাহলে কক্ষপথের ধারণা দিতে পারেনি, সেটাকে রাদারফোর্ড 1911 সালের যে পরমাণু মডেলটি ওইটি কক্ষপথে কোনো ধারণা দিতে পারেনি। কিন্তু 1913 সালের মডেল যারা নিলস বোরের মডেল সেটা বললো কি যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, অর্থাৎ আমরা এটা একটা সাফল্য পেলাম নিলস বোরে। আবার 2 নম্বর সাফল্যটা হচ্ছে যে তিনি যে বলল যে ওই রাদারফোর্ডের পরমাণু মডেলে ধরো এই ইলেকট্রনটা কোনোভাবে এখানে আসবে বা এই ইলেকট্রনটা এখানে যাবে, তো রাদারফোর্ডের পরমাণু মডেলে এমন কোনো কথাই বলা হয়নি যে ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যেতে পারে বা আরেকটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আসতে পারে। কিন্তু নিলস বোর বলল যখন এই ইলেকট্রনটা উচ্চ থেকে নিম্ন দিকে আসবে তখন শক্তির বিকরণ হবে, আর যখন নিম্ন থেকে উচ্চর দিকে যাবে তখন শক্তির শোষণ ঘটবে। তার মানে আমরা আর একটা সাফল্য পেলাম যে শক্তির শোষণ বা বিকরণ হবে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে, এটা কিন্তু নিলস বোর বলছে। নিলস বোরের 3 নম্বর সাফল্য হচ্ছে যে তার পরমাণু মডেল দ্বারা এই 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এই পারমাণবিক বর্ণালীটা অর্থাৎ হাইড্রোজেনটা দেখতে কেমন, পারমাণবিক বর্ণালী এই হাইড্রোজেনটা দেখতে কেমন সেটা কিন্তু আমরা বলতে পারবো। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী নিলস বোরের পরমাণু মডেল দ্বারা তুমি ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা নিলস বোরের সাফল্য এবং রাদারফোর্ডের সীমাবদ্ধতা এখানে আমরা ব্যাখ্যা করলাম। এখন এই প্রশ্নটা, এই সাফল্যর প্রশ্নটা তোমার কোশ্চেনের 80% কোশ্চেনের ঘ নাম্বার প্রশ্নে থাকে। 2টা মডেল দিয়ে বলে দিবে, একটা 1911 আর একটা 1913। তো 1911 এবং 1913 মধ্যে কোনটা গ্রহণযোগ্য বেশি, অর্থাৎ রাদারফোর্ড এবং নিলস বোরের মধ্যে কোনটা গ্রহণযোগ্যতা বেশি? তাহলে কোনটা
1913টার। কিভাবে তুমি বুঝলে? এই যে সাফল্য দিয়ে, অর্থাৎ ও যেটা করতে পারেনি এ সেটা করতে পারছে, এটাই তার সাফল্য। এর জন্য নিলস বোরের পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। এই প্রশ্নটার আনসার করতে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা নিলস বোরের সীমাবদ্ধতা দেখব। তাহলে স্যার এই মডেলের সীমাবদ্ধতা, হ্যাঁ এই নিলস বোরেরও সীমাবদ্ধতা রয়েছে। তো নিলস বোরের সীমাবদ্ধতাগুলো কি কি? ধরো আমরা এই যে একটা লিখলাম, সোডিয়ামের একটা ডায়াগ্রাম আঁকলাম, আবার হাইড্রোজেনের ডায়াগ্রাম আঁকলাম। তো এখন এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, কিন্তু এখানে কিন্তু 11টা ইলেকট্রন আছে। তাহলে এই একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কিন্তু নিলস বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো রয়েছে তাদের বর্ণালীগুলো কেমন হবে সেটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাহলে তার 1 নম্বর যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে তিনি বললেন যে যখন এই পারমাণবিক বর্ণালী আমরা ব্যাখ্যা করব বা সৃষ্টি হবে, যখন ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে আসবে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, যে শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে সেখানে একটা মাত্র বর্ণালী পাওয়ার কথা বা রেখা পাওয়ার কথা। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা উচ্চ সম্পূর্ণ যন্ত্রের দ্বারা পরীক্ষা করে দেখে যে সেখানে অসংখ্য রেখা পাওয়া যায়, অসংখ্য বর্ণালীর সৃষ্টি হয়। এই অসংখ্য বর্ণালী কেন সৃষ্টি হয় সেটা কিন্তু নিলস বোর কোনো তথ্য দিতে পারেনি। তাহলে নিলস বোরের দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে নিলস বোরের পরমাণু মডেলে বলল যে যখন শক্তি শোষণ বা বিকিরণ হয় তখন একটা বর্ণালী পাওয়ার কথা বা রেখা পাওয়ার কথা, কিন্তু বিজ্ঞানীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রের মাধ্যমে যখন দেখলো এখানে অসংখ্য রেখা পাওয়া যায়, এটা কিন্তু নিলস বোরের একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে থাকে যায়। 3 নম্বর যে নিলস বোরের সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে উনি বলল যে পরমাণুতে যখন ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘোরে, বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু আমরা জানি যে সেগুলো উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। অর্থাৎ পরমাণুতে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘোরে তখন বৃত্তাকার শুধু নয় উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নিলস বোর দিতে পারেনি। এ থেকে বোঝা যায় যে নিলস বোরের সীমাবদ্ধতা হচ্ছে 3টি, প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি। অর্থাৎ আমরা নিলস বোরের সীমাবদ্ধতা দেখলাম, অর্থাৎ 2টা পরমাণু মডেল আমরা ব্যাখ্যা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে সবাই এই পেজটাকে ফলো দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।